আমরা দেখব বোর পরমাণু মডেল। 1911 সালে যখন বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেল প্রদান করেন, তখন বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের সহকর্মী ছিলেন বা বলা যায় তার সাথে কাজ করতেন। তো বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের মডেল থেকে ধারণা নিছেন। তারপর বিজ্ঞানী নিলস বোরের মডেলটা মূলত যেখান থেকে ধারণা নেওয়া তার নাম হলো ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক মূলত বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের একটা থিওরি ছিল কোয়ান্টাম থিওরি। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি উপর ভিত্তি করেই মূলত নিলস বোর তার মডেলটা প্রদান করেন। শুধুমাত্র নিলস বোর না, এখানে বেশ কয়েকজন বিজ্ঞানীর কাছ থেকে তিনি আইডিয়া নিয়েছেন, বিজ্ঞানীর ধারণা থেকে তিনি তার ধারণা পোষণ করেছেন। যেমন এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম আসতে পারে ডি ব্রগলি, নাম আসতে পারে শ্রোডিঞ্জার, ম্যাক্স প্লাঙ্ক। এদের সকলের তত্ত্বের উপর থেকে ভিত্তি করে সকলের তত্ত্বের মূল ধারণাটা নিয়ে নিলস বোর তার মডেল প্রদান করেন। আসলে দেখি তিনি তার মডেলে কি বলেন। তিনি তার মডেলের প্রথমেই বলেন এই কথা যে এই যে পরমাণু একটা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এখানে ইলেকট্রনগুলা সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। ইলেকট্রনগুলো যে ঘুরতেছে সেটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, মানে এদের নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে। ইলেকট্রনগুলো যে ঘুরতেছে, ইলেকট্রনের একটা নির্দিষ্ট বেগ আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগ কি সেটা আমি বুঝাবো। এখন আমরা দেখি তিনি কক্ষপথগুলোকে কিভাবে নামকরণ করছেন। তিনি একদম প্রথম যে কক্ষপথগুলোর সংখ্যাকে তিনি এন দ্বারা প্রকাশ করছেন। প্রথম কক্ষপথকে তিনি n = 1 প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে বিভিন্ন কক্ষপথে তিনি নামকরণ করছেন। মানে ইলেকট্রনগুলো তার নিজ নিজ শক্তি অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথে অবস্থান করে। আর তিনি এই প্রথম কক্ষপথের নাম দেন কে শেল। এই কক্ষপথগুলোকে শেল বা অরবিট বা কক্ষপথ, অরবিট মানে কক্ষপথ, শেল মানে শক্তি স্তর, কক্ষপথ বা শক্তি স্তর। আর এই কক্ষপথগুলা স্থির, এটাকে স্থির কক্ষপথও বলা চলে, স্থির কক্ষপথ। এই নামগুলোতে তিনি নামকরণ করেন। প্রথম কক্ষপথকে কে শেল, দ্বিতীয়টাকে এল শেল, তারপরে এম শেল, তারপর এন শেল, তারপর ও পি, এরকম বিভিন্ন কক্ষপথকে বিভিন্ন নামে তিনি নামকরণ করেন। আর এইসব কক্ষপথে ইলেকট্রনগুলো তাদের বিভিন্ন শক্তি অনুযায়ী, নির্দিষ্ট শক্তি অনুযায়ী নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। তারপর এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই ইলেকট্রনগুলা যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, ইলেকট্রনগুলা কত বেগে ঘুরতেছে, কক্ষপথের ব্যাসার্ধ কত, এই নিয়ে তিনি একটা সূত্র প্রদান করেন। সূত্রটা হলো mvr = nh/2π। এই সূত্রটা কিন্তু, এই সূত্রের প্রতিপাদন আছে। সূত্রটা কিভাবে আসলো, কোথেকে আসলো, তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে পড়বে। এখন শুধু এগুলো এত কিছু জানার দরকার নেই, যেটুকু তোমাদের জন্য দরকার স্ট্যান্ডার্ড সেটুকুই জানো তোমরা। এই সূত্রটা নেওয়ার জন্য তিনি কয়েকটা বিষয় খেয়াল করছেন। যেমন ইলেকট্রনগুলো যখন ঘুরতেছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ও কণা ধর্ম আছে। তরঙ্গ ধর্ম কি, কণা ধর্ম কি, এটা আমরা একটু হালকা করে তোমাদেরকে বলি। তরঙ্গ ধর্ম আর হলো কণা ধর্ম। যেমন এই যে আলো আসতেছে আমাদের কাছে না, আমরা যে আলোটা দেখতেছি, আমার শব্দ তোমরা শুনতে পাচ্ছ, বা তুমি যখন কথা বলো তোমার সামনের জন তোমার শব্দ শুনতে পায়। এই শব্দগুলো, আলো আমাদের কাছে যখন পৌঁছায়, এগুলো তরঙ্গ আকারে পৌঁছায়। তরঙ্গ নিয়ে তোমাদের পদার্থ বইয়ের অধ্যায় 7-এ বিস্তারিত আছে, মোটামুটি আছে। তো এই যে তরঙ্গ আকারে এই কথাগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে। তরঙ্গ দুই ধরনের হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, এগুলো সম্পর্কে তোমরা জানবে। এখন কণা ধর্ম কি? কণা ধর্ম হলো এই যে আলোগুলো আমাদের কাছে আসতেছে না, এই আলোগুলো এরকম প্রত্যেকটা আলোর নির্দিষ্ট কণা আছে, সেই কণাগুলো আমাদের কাছে আসে, কণা আকারে আসে। কিন্তু এরা এত ফাস্ট আসে যে এদের কণাগুলোকে দেখা যায় না। যেমন দেখো, যখন তোমার বাসায় ফ্যান ঘুরবে,
ফ্যানে কিন্তু 3টা পাখা। যখন ফ্যানটা খুব ফাস্ট ঘুরে দেখবে মনে হয় এখানে অনেকগুলো পাখা বা পুরোটা জুড়ে একটা পাখা, 3টা পাখা কিন্তু তখন তুমি সহজে আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে ফ্যানের আর বেগ কত, একটা আলোর বেগ কত, আলোর বেগ 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যায়। আলোর বেগ সবচেয়ে বেশি। তাহলে এত বেগের আলোকে তুমি এরকম কণাগুলো দেখতে পারবে? সম্ভব না। এই জন্য আমাদের এদেরকে এরকম সরল রেখা বরাবর মনে হয় না, মনে হয় যে পুরো আলোটা একবার আসতেছে, কিন্তু আলো এরকম তরঙ্গাকার আসতেছে আর প্রত্যেকটা তরঙ্গের মধ্যে এরকম অসংখ্য কণা আছে। তাহলে আলোর কিন্তু এই যে কণা ধর্ম, তরঙ্গ ধর্ম আছে। ওইরকম ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তখন ইলেকট্রনেরও তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম আছে। এই কথাই এই ইলেকট্রনের তরঙ্গ ধর্মের কথা বলছেন ডি ব্রগলি। তারপর সেই তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম এসব নিয়ে সূত্র প্রদান করেছেন বিজ্ঞানী শোডিঞ্জারের তরঙ্গ ধর্মের সূত্র আছে, তরঙ্গ সূত্র, সেই সূত্রটা তুমি এখন নাই জানলে তোমরা এগুলো বিস্তারিত পরবর্তীতে জানবে। তো এগুলো থেকে তিনি এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্রটা নিয়েছেন। এই সূত্রে আমরা কি বুঝি? এখানে এম হলো ইলেকট্রনের ভর, এইসব সূত্রের অঙ্ক নিয়ে আমরা আরেকটা ভিডিও আপলোড করব। এই সূত্র, তারপর ইলেকট্রনের আপেক্ষিক ভর নির্ণয়ের সূত্র, মৌল শনাক্তকরণ, পরমাণুর মোট ভর নির্ণয়। আচ্ছা, এম সমান ইলেকট্রনের ভর, ভি হলো ইলেকট্রনের বেগ, আর হলো ইলেকট্রনটা যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে সেই কক্ষপথের নির্দিষ্ট কক্ষপথের ব্যাসার্ধ, এন হলো কক্ষপথের সংখ্যা। আমি বলতেছি এগুলো কি। তারপর এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, আর পাই তো তোমরা জানোই, পাই একটা ইনফিনিটি নাম্বার যাকে মোটামুটি 3.1416 ধরা হয়। আচ্ছা, তো ইলেকট্রনের ভর দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরে তখন এরকম ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এই ইলেকট্রনের নির্দিষ্ট একটা ভর আছে। সেই ভরটা কত? ইলেকট্রনের নির্দিষ্ট ভরটা হলো 9.11 গুণন 10⁻³ কেজি। তারপরে ইলেকট্রনটা যেহেতু চারদিকে ঘুরতেছে, তার মানে এটা একটা দূরত্ব অতিক্রম করতেছে একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ইলেকট্রনের বেগ রয়েছে। তারপর কক্ষপথের ব্যাসার্ধ দেখো, নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, দ্বিতীয় কক্ষপথের, তৃতীয় কক্ষপথের, প্রত্যেক কক্ষপথের নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে। তারপর এন হলো কক্ষপথের সংখ্যা। এই ইলেকট্রনটা 1, 2 দ্বিতীয় কক্ষপথে অবস্থান করতেছে, অর্থাৎ n সমান 2। এই ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথে অবস্থান করতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে n সমান 3 হবে। তারপর এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক। এই যে নিলস বোর তার সূত্রটা দিছে, বললাম এটা তিনি শোডিঞ্জার, ডি ব্রগলি আর ম্যাক্স প্লাঙ্কের সূত্র হতে তার এই সূত্রটা, সমন্বিত সূত্রটা প্রদান করেন। সেই প্লাঙ্কের সূত্র অনুযায়ী এখানে একটা প্লাঙ্ক ধ্রুবক দেওয়া লাগে, সমানুপাতিক হয়। এই প্লাঙ্ক ধ্রুবকের একটা ভ্যালু আছে, ভ্যালুটা হলো 6.626 গুণন 10⁻³ জুল সেকেন্ড, অথবা যদি এটাকে সিজিএস এককে লেখা হয় 6.626 গুণন 10⁻27 আর্গ সেকেন্ড। এই দুইটা একক, এই প্লাঙ্ক ধ্রুবকের দুইটা মান। সাধারণত এসআই এককটা আমরা বেশি ব্যবহার করি, জুল সেকেন্ড। তো ইলেকট্রনের ভর বেগ যদি বলে ইলেকট্রনের বেগ নির্ণয় করো, তখন প্রশ্নে ইলেকট্রনের কক্ষপথের নির্দিষ্ট একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে, বলা থাকবে ইলেকট্রনটা এই কক্ষপথে আছে, দ্বিতীয় বা তৃতীয় বা প্রথম। আর এম এর মান তোমাদের মুখস্থ থাকতে হবে, ইলেকট্রনের ভর নির্দিষ্ট। পায়ের মান আমরা জানি, এইচ এর মান আমাদের মুখস্থ যেহেতু ধ্রুবক এটা। তাহলে যদি ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বললে আমরা ভি নির্ণয় করব। যদি বলে ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করো, ভরবেগ কি? ভরবেগ হলো কোনো একটা বস্তুর ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে কোনো একটা বস্তুর ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, অর্থাৎ ইলেকট্রনটার ভর এম আর বেগ হলো এম ভি। অর্থাৎ ভরবেগ বের করতে বললে আমাদের এম ভি বের করতে হবে, ভরবেগ বের করতে বলে এম ভি বের করতে হবে। তারপর যদি বলে
কক্ষপথের ব্যাসার্ধ বের করো, তখন আর বের করতে হবে। ব্যাসার্ধ বের করতে বললে ভি দেওয়া থাকবে অথবা এম ভি দেওয়া থাকবে। শুধু ভি দেওয়া থাকলে এম এর মান আমরা জানি, এন দেওয়া থাকবে, এইচ এর মান আমরা জানি, পাই আমরা জানি। তো সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। তারপর যদি বলে এম ভি কৌণিক ভরবেগ নির্ণয় করো, কৌণিক ভরবেগ নির্ণয় করো, তখন এম ভি আর বের করতে হবে। এখন কৌণিক ভরবেগটা কি? ভরবেগ তো বুঝছো, ইলেকট্রন নির্দিষ্ট একটা ভর আছে, তারপর একটা বেগে ঘুরতেছে, তার মানে ইলেকট্রন একটা ভরবেগ আছে। এখন হচ্ছে কৌণিক ভরবেগ কি, দেখো মনোযোগ দিয়ে দেখো। ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতেছে। ভালো করে কল্পনা করো, যখন ইলেকট্রনটা ঘুরবে, ইলেকট্রনটা যেহেতু মাইনাস, তারপরে নিউক্লিয়াস হলো পজিটিভ চার্জ যুক্ত, তার মানে কি ইলেকট্রনের কিন্তু পজিটিভের প্রতি একটা আকর্ষণ আছেই। তাহলে যত দূরের কক্ষপথে যাবে এই আকর্ষণ বলটা কিন্তু তত কমবে, কারণ যত দূরে যাবে আকর্ষণ বল কমবে। আর দূরে থাকুক বা কাছে থাকুক, ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি কিন্তু একটা আকর্ষণ বল থাকেই। তো ইলেকট্রনটা যখন চারদিকে ঘুরবে তখন কেন্দ্রের দিকে একটা আকর্ষণ থাকবে। আবার দেখো, যখন ইলেকট্রনটা এরকম ভাবে ঘুরবে, এটা একটা ইলেকট্রন, ধরো এটা একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা যদি এভাবে ঘুরে, ইলেকট্রনটার বেগ, এই বেগ নিয়ে যখন আসবে, এই বৃত্তাকার কক্ষপথে বেগ নিয়ে আসলে, এই বেগে ইলেকট্রনটা এরকম সোজা চলে যাওয়ার কথা না, ইলেকট্রনটা এরকম সোজা চলে যাওয়ার কথা না। কিন্তু যেহেতু এখানে প্লাস চার্জ আছে, ধনাত্মক চার্জ আছে, এরকম সোজা চলে যাওয়ার কথা, কিন্তু এই প্লাস চার্জটা ইলেকট্রনটাকে এরকম টেনে ধরলে কি হয়, দেখো দেখা যাচ্ছে কিনা জানি না আমি, ইলেকট্রনটাকে এরকম সোজা চলে যাওয়ার কথা, কিন্তু প্লাস চার্জ মাইনাস চার্জ ইলেকট্রনটাকে এরকম টেনে ধরে, ফলে কি হয়, এই যে মাথাটা ঘুরে যায়, আবার ইলেকট্রনটা এদিকে ঘুরতে থাকে আবার ইলেকট্রনটা এই বরাবর চলে যেতে চায়। তখন কি হয়, ইলেকট্রনের এই নিউক্লিয়াসের আকর্ষণের ফলে ইলেকট্রনটা আবার এইদিকে ঘুরে যেয়ে এদিকে ঘুরতে আবার এই সোজা চলে যেতে নেয়। তখন কি হয়, এগুলো একটু মুছে দিই আমি, এটা গুরুত্বপূর্ণ। কৌণিক ভরবেগটা একটু কঠিন মনে হতে পারে তোমাদের, এটা মনোযোগ দিয়ে দেখো। তারপর যখন ইলেকট্রনটা এদিকে চলে যেতে নেয়, তখন কি হয়, এই নিউক্লিয়াস ইলেকট্রনকে আবারও টান দিয়ে ধরলে কি হয়, ইলেকট্রনটা কক্ষপথে বসে যায়। এইভাবে করে এখানেও ইলেকট্রনটা এদিকে চলে যেতে নেয়, তখন আবারও নিউক্লিয়াস একইভাবে ইলেকট্রনকে এভাবে কেন্দ্রের দিকে এরকম চলে যেতে নেয়, ইলেকট্রনকে এরকম কেন্দ্রের দিকে টান দেয়, ফলে ইলেকট্রনটা আবার কক্ষপথে বসে যায়। তাহলে যেহেতু ইলেকট্রনটা এরকম বাহিরে চলে যাচ্ছে, কিন্তু নিউক্লিয়াস আবার ধনাত্মক চার্জযুক্ত হওয়ায় ইলেকট্রনকে টান দিয়ে কক্ষপথে বসাই দিচ্ছে। তার মানে কি, ইলেকট্রনটা যদি এরকম সোজা চলে যায়, এটা কেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছে না, যদি দূরে চলে যায় এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তারপর যখন ইলেকট্রনটাকে নিউক্লিয়াস টান দিয়ে আবার কক্ষপথে বসায় দেয়, সেটা কোন কারণে হয়, কেন্দ্র নিউক্লিয়াসকে ভিতরের দিকে টান দেয়, এই জন্য হয়। এটা হলো কেন্দ্রমুখী বল। এই হলো কেন্দ্র বিমুখী আর কেন্দ্রমুখী বল। এখন কৌণিক ভরবেগ কি, দেখো একটা নির্দিষ্ট ভরবেগে তো ইলেকট্রন ঘুরতেছেই, আর যখন এই যে ব্যাসার্ধ ইলেকট্রনটা, আমি যে কোনো একটা জায়গায় ইলেকট্রন কল্পনা করলাম, ধরলাম ইলেকট্রনটা এই জায়গায় আছে, তাহলে ইলেকট্রনটা এটা কক্ষপথের নির্দিষ্ট একটা ব্যাসার্ধ আছে। তো ইলেকট্রনটাকে যখন নিউক্লিয়াস টান দিয়ে কক্ষপথে বসাই দিলে কি হয়, দেখো ইলেকট্রনের এরকম সোজা রাস্তার আর এই ব্যাসার্ধের মধ্যে একটা কোণ তৈরি হয়। তুমি এভাবে কল্পনা করতে পারো সহজভাবে, বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, অন্যরকম, বিষয়টা আলাদা, এরকম না, তোমাকে আমি সহজ ভাষায় বোঝানোর জন্য এরকম বলতেছি। দেখো তখন এখানে একটা কোণ তৈরি হয়, এই কোণের জন্য, আর ইলেকট্রনের একটা নির্দিষ্ট ভরবেগ আছে, আর এখানে একটা কোণ তৈরি হয়, এই জন্য বলা হয় কৌণিক ভরবেগ। অর্থাৎ মূলত ব্যাসার্ধের কারণে এখানে কৌণিক ভরবেগ তৈরি হয়। তাহলে কৌণিক ভরবেগ বের করতে বললাম, এটা বের করব। এখন কথা হচ্ছে কোনটার একক কি হবে, আমি তো এইচ এর একক প্লাঙ্ক ধ্রুবকের একক লিখে দিয়েছিলাম। আচ্ছা, এই হলো কৌণিক ভরবেগ। ওকে, এখন
আমরা এগুলো একক দেখি, এককগুলো কেমন হবে। যেমন যদি বলে বেগ নির্ণয় করো, বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড। তারপর যদি বলে ব্যাসার্ধ নির্ণয় করো, আমরা জানি ব্যাসার্ধের একটা দূরত্ব, ব্যাসার্ধের একক মিটার, এসআই একক। তারপর যদি বলে ভরবেগ নির্ণয় করো, ভরবেগ, দেখো সহজভাবে চিন্তা করো, ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি হলো? কেজি মিটার পার সেকেন্ড। তারপর যদি কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে, কৌণিক ভরবেগের এককও লাগবে আমাদের, রেজাল্টে নামাইতে হবে। তখন কৌণিক ভরবেগের একক কি হবে? দেখো ভরের একক কি? কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, আর ব্যাসার্ধের একক কি? মিটার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড গুণন মিটার, তার মানে আমরা লিখতে পারি কি? কেজি মিটার গুণন মিটার, মিটার স্কয়ার আর পার সেকেন্ড। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটাই হলো কৌণিক ভরবেগের একক। কৌণিক ভরবেগের একক হলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এই হলো বিজ্ঞানী বোর্ডের মডেলের 2 নাম্বার থিওরি। তারপর তিনি আরো একটা তথ্য প্রদান করেন যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিনি বলেন এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে নির্দিষ্ট কক্ষপথে। তো ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় তখন কোনো সমস্যা নেই, ওকে। কিন্তু যদি কোনোভাবে কোনো রেডিয়েশনের কারণে বা কোনো তেজস্ক্রিয় রশ্মির কারণে ইলেকট্রনগুলা উচ্চ শক্তি থেকে নিম্ন কক্ষপথে নেমে পড়ে, আবার নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে চলে যায়, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে চলে যায়, বা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে চলে আসে, তখন এখান থেকে এক ধরনের বিকিরণ বিকিরিত হয়। কেমন সেটা? যেমন মনে করো, ধরো এখানে কিন্তু আমি এক্সাক্ট শক্তিটা বলতেছি না, যেমন মনে করো এই কক্ষপথে অবস্থান করতে এই ইলেকট্রনটার শক্তি লাগবে 5 জুল, আর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রনের অবস্থান করতে শক্তি লাগবে ধরো 8 জুল। তাহলে যদি ইলেকট্রনটা নিম্ন শক্তি থেকে উচ্চ 2 নাম্বার, এটা প্রথম কক্ষপথে ধরে নাও, এটা দ্বিতীয় কক্ষপথে ধরে নিলাম। তাহলে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে কোনো কারণে চলে যায়, লাফিয়ে চলে যায়, তখন দেখো এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত? 5 জুল। তাহলে দ্বিতীয় কক্ষপথে যেতে গেলে ইলেকট্রনের শক্তি লাগবে কত? 8 জুল লাগবে। এই যে আছে 5 জুল লাগবে 8 জুল, তাহলে এর বাকি 3 জুল শক্তি কোথায় পাবে? বাকি 3 জুল শক্তি সে শোষণ করে নেবে। কোত্থেকে শোষণ করে নেবে? পরমাণু থেকে বা রেডিয়েশন থেকে সে বাকি 3 জুল শক্তি শোষণ করে নেবে। তাহলে এই যে বাকি 3 জুল শক্তি সে শোষণ করলো, এই শক্তি শোষণের সময় দেখা যায় এখানে এক ধরনের বিকিরণের তৈরি হয়। আবার যখন একইভাবে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে, যেমন দ্বিতীয় কক্ষপথে থাকতে ইলেকট্রনটা শক্তি লাগতেছে 8 জুল, কিন্তু যখন এটা প্রথম শক্তি স্তরে আসবে, প্রথম শক্তি স্তরে শক্তি লাগে কত ধরে নিয়েছিলাম? 5 জুল। তার মানে তার কিন্তু আর 8 জুল শক্তি লাগতেছে না, তার লাগবে 5 জুল। তাহলে সে যখন এটা থেকে নেমে এটাতে আসবে তখন তার 3 জুল শক্তি ছেড়ে দেওয়া লাগবে। এই যে সে 3 জুল শক্তি ছেড়ে দিল, এই 3 জুল শক্তি ছেড়ে দেওয়াটাকে বলা হয় নির্গত শক্তি। নির্গত শক্তি। তাহলে যখন ইলেকট্রন এরকম শক্তি নির্গত করে দেয়, তখন ইলেকট্রন যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসে, তখন ইলেকট্রন এক ধরনের শক্তি নির্গত করে দেয়। এই নির্গত করলে এখান থেকেও এক ধরনের বিকিরণ হয়। বিকিরণ মানে হলো এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়, এক ধরনের তরঙ্গ দেখা যায়, আলোক তরঙ্গ, তাও সেটা বর্ণালী, নির্দিষ্ট কালারের বর্ণালী দেখা যায়। আবার ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে যখন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যায়, তখনও এক ধরনের বিকিরণ বা বর্ণালী দেখা যায়। তারপর এই বর্ণালী দেখা যাবে কিভাবে? বর্ণালীর কালারটা কি? যখন এখানে প্রিজম সেটআপ করা হয়, প্রিজম একটা মোটা একটা কাঁচ, প্রিজম, তোমরা দেখবে এগুলা। তাহলে যখন এখানে প্রিজম দেয়, দেখা যায় যে প্রিজম দিয়ে এই বিকিরণগুলো বিকিরিত হওয়ার সময় বিভিন্ন বর্ণের কালার দেখা যায় এখান থেকে। কিন্তু বিজ্ঞানী বোর বলছেন যে এখান থেকে নির্দিষ্ট একটা বর্ণের কালারই বিকিরিত হবে। আর এই বিকিরিত বা বিকিরণের নির্দিষ্ট একটা শক্তি রয়েছে, সেই শক্তিটাকে তিনি ই দ্বারা প্রকাশ করছেন। ই দ্বারা, এই ই সমান হলো এইচ নিউ। এটা হলো নিউ, এটা একটা গ্রিক অক্ষর।
নিউ। এই নিউ মানে এই নিউ দ্বারা বোঝায় কম্পাঙ্ক। কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, এগুলো সব তোমরা তরঙ্গের অধ্যায়ে পড়বা ফিজিক্সে অধ্যায়ের সাথে। এই নিউ কম্পাঙ্ক সমান আবার সি বাই ল্যামডা। সি কি, সি হলো আলোর বেগ, সি হলো আলোর বেগ যার মান 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বা 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা দ্বারা বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, এটার নাম ল্যামডা। ল্যামডা। তাহলে নিউ সমান সি বাই ল্যামডা আমরা এখানে লিখতে পারি এইচ নিউ মানে হলো এইচ নিউর পরিবর্তে লিখতে পারি সি বাই ল্যামডা, অর্থাৎ এইচ সি বাই ল্যামডা। তাহলে কি পেলাম, ই সমান এইচ নিউ, ই সমান এইচ সি বাই ল্যামডা। এটাই হলো বিকিরিত শক্তির পরিমাণ। এখানে যদি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথমে বা প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয়তে যায়, অর্থাৎ এখানে যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথমটা আসে, এখানে শক্তির একটা পরিবর্তন হয়। এই শক্তির পরিবর্তনকে প্রকাশ করা হয় ডেল ই দ্বারা। ডেল ই, দ্বিতীয় কক্ষপথের শক্তি মাইনাস প্রথম কক্ষপথের শক্তি সমান ডেল ই, মানে শক্তির পরিবর্তন। এখানে অনেক জায়গায় দেখবে ডেল ইও লিখে দেয়, ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা। এটাও হতে পারে সূত্র, এটাও হতে পারে সূত্র, এইচ সি বাই ল্যামডা বা হচ্ছে এইচ নিউ। তাহলে এইগুলো হলো শক্তি, এই বিকিরিত শক্তির পরিমাণ। এটা হলো বোর মডেল। এখন দেখো দুইজন বিজ্ঞানীর মডেল পেলাম আমরা, একজন হলো রাদারফোর্ডের মডেল আর একটা হলো বোরের মডেল। এই দুটার মধ্যে পরীক্ষা আসে তুলনামূলক আলোচনা করো বা কোন মডেলটি বেশি সফল, কোন মডেলটি বেশি গ্রহণযোগ্য, এরকম পরীক্ষা আসতে পারে। তো যদি আসে আমরা সেক্ষেত্রে উত্তর করবো এভাবে, যেমন দেখো আমরা লিখবো 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা, হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা বিচ্ছুরণের সিদ্ধান্তের উপর ভিত্তি করে তার মডেল প্রদান করেন। আর নিলস বোর 1913 সালে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তার মডেলটা প্রদান করেন। তারপর হলো বিজ্ঞানী রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি বা ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দেননি, কিন্তু নিলস বোর কক্ষপথের নির্দিষ্ট আকার আকৃতি, কক্ষপথের নির্দিষ্ট ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিয়েছেন। তারপর তুমি বলতে পারো বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু এই পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেননি, কিন্তু নিলস বোর পরমাণুর বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন। কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে নিলস বোর যে বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন সেটা শুধুমাত্র হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কিন্তু তিনি দিতে পারেননি। অর্থাৎ যেমন যদি এরকম হয় কখনো হিলিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে ইলেকট্রন থাকবে এখানে একটা, তখন এটা বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারবেন। লিথিয়াম যার ইলেকট্রন 3টা, লিথিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তখন এই ইলেকট্রন হবে একটা, সেটার বর্ণালী সম্পর্কে তিনি ধারণা দিতে পারছেন। কিন্তু লিথিয়াম কিন্তু আসলে বাস্তবিক পক্ষে 2টা ইলেকট্রন ত্যাগ করে না, বা হিলিয়ামও একটা ইলেকট্রন ত্যাগ করে না। তো তিনি এদের বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, তাও তিনি বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু রাদারফোর্ড কিন্তু বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যাই দিতে পারেনি। এই হলো তাদের বোরের মডেলের সাফল্য বা রাদারফোর্ড আর বোর মডেলের তুলনামূলক আলোচনা। আর রাদারফোর্ড সৌর মডেলের সাথে তুলনা করছেন, যেটা একটা বড় ভুল, কিন্তু নিলস বোর কক্ষপথের নির্দিষ্ট আকার আকৃতি দিয়েছেন। আবার এই বোর মডেলেরও কিছু দুর্বলতা বা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো যদিও খুবই কম, কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। যেমন বিজ্ঞানী বোর যে বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন সেটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী, সেটা তোমাকে আমি মাত্র দেখালাম। তারপর এই যে ইলেকট্রনগুলা ঘুরে বেড়াচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এখানে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আরো উচ্চ ব্যাখ্যা বা উচ্চ অনুসন্ধান বা গবেষণা দ্বারা দেখা যায় ইলেকট্রনগুলো শুধুমাত্র কক্ষপথে না, ইলেকট্রনগুলা
ঘোরার সময় নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে বেড়ায়। এদের আবার উপশক্তি স্তরও আছে। এটা হলো তরঙ্গ ধর্ম কণা ধর্মের ব্যাখ্যা। এটা ইলেকট্রনের তরঙ্গ আর কণা ধর্ম আছে। আর ইলেকট্রন এগুলা যখন কক্ষপথে ঘুরে, যেমন তিনি বলছেন কে এল এম এন, দেখা যায় ইলেকট্রনগুলো শুধু কে এল এম এন না, এরা নির্দিষ্ট উপশক্তি স্তরে ঘুরে। উপশক্তি স্তরগুলো তোমরা ইলেকট্রন বিন্যাসের সময় দেখবা, এরকম এস পি ডি এফ, এই উপশক্তি স্তরগুলোতেও ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তাহলে এই হলো বোর মডেলের দুইটা সীমাবদ্ধতা। তারপর বোর মডেলের আরো একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে যখন তিনি ইলেকট্রনের এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমনের সময় বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করেন, তখন তিনি বলেন যে বর্ণালীগুলো এভাবে বিচ্ছুরিত হয়। কিন্তু দেখা যায় যে উচ্চতর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় বর্ণালীগুলো, মানে স্পেকট্রোফটোমিটার দ্বারা দেখা যায় বর্ণালীগুলো আসলে এভাবে না, বর্ণালীগুলো এরকম কণা আকারে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়। এই কথাটা তিনি বলেননি। এই হলো বোর মডেলের সীমাবদ্ধতা।